সব আমাদের লোক থাকতে হবে, আর ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে। জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন পলাতক শেখ হাসিনা। ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের সাথে নতুন ফলো আপ ট্রাইব্যুনালে দাখিল। এসএসসিতে ৩ শতাধিক স্কুলে পাশ করেনি কেউ। অভিভাবকরা মান নিয়ে প্রশ্ন তুললেও শিক্ষার্থী ঝরে পড়াকে দুষছেন শিক্ষকরা। স্কুল প্রধানদের কাছে ব্যাখ্যা চাইবে বোর্ড। 11 জন পরীক্ষা দিচ্ছে, 11 জন আপনার গণিতে ফেল করেছে। মাস্টাররা ওই অফিস ঘরে বসবে, বসে কিছুক্ষণ আড্ডা দিবে। এখানে তো 5 জন ছাত্রী ছিল, 5 জনের ভিতরে 5 জনই ফেল হয়েছে। স্কুলের শিক্ষকের ঘাটতি ছিল, সেহেতু আমাদের রেজাল্টটা খারাপ। বিজ্ঞানের উচ্চারণগুলো করতে পারে না, কিন্তু ওদেরকে সায়েন্সে স্টুডেন্ট বাড়ানোর জন্য এটুকু আমাদের করতে হচ্ছে। জটিলতা কাটিয়ে চালু হচ্ছে শাহবাগের সুপার স্পেশালিস্ট হাসপাতাল। চলবে কর্পোরেট স্টাইলে। প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না নিয়োগপ্রাপ্তরা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই আন্দোলন চলাকালীন ছাত্র জনতার বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিতে ওবায়দুল কাদেরকে নির্দেশনা দেন শেখ হাসিনা। আর শিক্ষার্থীরা নয়, আন্দোলন করছে বিএনপি, জামায়াত, আন্তর্জাতিক গণমাধ্যম সহ প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য প্রচার করতে বলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে। এমন চাঞ্চল্যকর ফোনালাপ হাতে এসেছে যমুনা টেলিভিশনের। ফোনালাপটি ফরেনসিক করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। জুলাই আন্দোলন দমনে ছাত্র জনতাকে হত্যার দায়ে এরই মধ্যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে শেখ হাসিনার। মূলত নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ আসনে থেকে ছাত্র জনতাকে হত্যায় সরাসরি নির্দেশনা দেন শেখ হাসিনা। অন্য কিছু করে লাভ নেই, তোরা পড়াবি আর আমরা পড়াবো। রাইট, এটাই ঠিক পড়তাই। এবার আন্দোলন চলাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি গোপন ও চাঞ্চল্যকর ফোনালাপ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। ফোনালাপটি সিআইডি থেকে ফরেনসিক করে ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, আমরা বসে থাকার সময় নেই, আমাদের তো ঠেকাইতে হবে। ফোনালাপে শোনা যায় ওবায়দুল কাদের ও হাসান মাহমুদ একসঙ্গে বসেই শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন। আন্দোলনকারীদের ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিতে শেখ হাসিনা নির্দেশনা দিচ্ছেন, এমনটা শোনা যায় কথোপকথনে। বারবার ওবায়দুল কাদের সাহেবকে বলছেন যে তুমি আমাদের নেতাকর্মীকে বলে দাও, যারা যারা এই আন্দোলনে সহিংসতা করছে বলে আমাদের কাছে নিয়ে আসে, তাদের বাড়িঘর খুঁজে খুঁজে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে খুঁজে আগুন লাগিয়ে দাও। এটা শেখ হাসিনার সরাসরি নির্দেশ। র্যাব ও বিজিবির হেলিকপ্টার দিয়ে আন্দোলন ছত্রভঙ্গ করতে শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন, সেই তথ্য মিলে কথোপকথনে। আমরা মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না, আর এমনি র্যাব পুলিশ হেলিকপ্টার দিয়ে ওখানে করবে। শিক্ষার্থীরা নয়, আন্দোলন করছে বিএনপি, জামায়াত। আন্তর্জাতিক গণমাধ্যম আর প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য প্রচার করতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে নির্দেশনা দেন তৎকালীন প্রধানমন্ত্রী। নেতাকর্মীদেরকে দিয়ে রাষ্ট্রীয় স্থাপনা পড়িয়ে দেওয়া এবং আন্দোলনকারীদের উপরে দায় চাপানো। প্রসিকিউশন বলছে তাদের এই ফোনালাপ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের একটি অকাট্য প্রমাণ, যা ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ওবায়দুল কাদেরকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি জেলায় জেলায় ফোন করেছো, তুমি কি উপজেলায় উপজেলায় ফোন করেছো? প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় ফোন করে নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে বলো আন্দোলন প্রতিহত করার জন্য। এইভাবে আওয়ামী লীগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই আন্দোলন দমনে আন্দোলনকারীদের হত্যা করেছে, তাদের উপর নির্যাতন করেছে। জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের মামলায় এখন পর্যন্ত 14টি ফোনালাপ দাখিল করেছে প্রসিকিউশন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ ভবনে কিছুক্ষণের মধ্যে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর প্রস্তুতিমূলক সভা। এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সংসদ ভবন থেকে সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল মাহমুদ, প্রস্তুতিমূলক সভায় কারা কারা উপস্থিত থাকবেন আজ, এবং আরেকটা বিষয় আপনি যুক্ত করবেন, সভায় কি কি বিষয়ে গুরুত্ব পেতে পারে?
দেখুন, বাংলাদেশের যখন সংসদীয় গণতন্ত্র চালু হয়েছে 1991 সালে, তারপর থেকে এবারের যে রাষ্ট্রপতি নির্বাচন সেটি মাত্র দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচন। এর আগে রাষ্ট্রপতি নির্বাচন একবারই হয়েছে, সেটিও 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। তার প্রায় 35 বছর পর আজকে এবার এই রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের 23 পরবর্তী রাষ্ট্রপতি। তো সেই জায়গায় সেই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে কিছুটা উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। প্রথমবারের মতো সেই রাষ্ট্রপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও দুটি মনোনয়ন ইতিমধ্যে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। সেখানে যদিও এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কাকে রাষ্ট্রপতির জন্য নির্বাচিত করবেন সে বিষয়ে কিন্তু এখনো নাম প্রকাশ করেননি তারা, যদিও মোটামুটি সেটি অনেকটাই নিশ্চিত যে আগামী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হতে যাচ্ছেন বিএনপির প্রার্থী। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করেছেন। সেখানে তারা এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করেছেন। তো যেহেতু মোটামুটি রাষ্ট্রপতি প্রার্থী যেহেতু নিশ্চিত, এখন নির্বাচনের পালা, আর সেই নির্বাচনটি যাতে সুষ্ঠু সুচারুভাবে হয় সেই বিষয়ে মূলত আজকের এই সভা, যেখানে অংশ নিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এবং সংসদের যে ভারপ্রাপ্ত স্পিকার রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, তার সভাপতিত্বে মূলত আজকের এই যৌথ সভা অনুষ্ঠিত হবে। এবং সেই সভায় মূলত এই আগামী দিনের যে সকল প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো আসলে কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় বা নির্বাচন কিভাবে সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি প্রাণবন্ত রাষ্ট্রপতির নির্বাচন করা যায় সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে এর পরপরই আনুষ্ঠানিকভাবে তারা ব্রিফ করবেন, সেখানে পুরো বিষয়টি আসলে বিস্তারিতভাবে বলবেন যে সেখানে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে, কিংবা আগামী দিনের যে রাষ্ট্রপতি নির্বাচন 20 আগস্ট সেখানে যে প্রতিটি ধাপে ধাপে তারা কিভাবে কাজ করবেন সেই সব বিষয়গুলো নিয়েই মূলত আজকের এই সভা, এই আলোচনাটা বা সভা শুরু হয়েছে। ধন্যবাদ আপনাকে ফয়সাল মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের 312টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। ভয়াবহ এই ফল বিপর্যয়ে ক্ষুব্ধ অভিভাবকরা প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে। অন্যদিকে ছাত্রছাত্রী ঝরে পড়াকে কারণ হিসেবে দুষছেন শিক্ষকরা। বোর্ড কর্মকর্তারা জানান এসব স্কুলের প্রধানদের থেকে নেওয়া হবে ব্যাখ্যা, পরবর্তীতে গ্রহণ করা হবে প্রয়োজনীয় ব্যবস্থা। গ্রামের মেঠোপথের পাশে ঠায় দাঁড়ানো ছোট্ট একটি স্কুল, বন্ধ গেট দেখে বোঝার উপায় নেই শেষ কবে খোলা হয়েছিল। এই বছর এসএসসিতে স্কুলটির 13 শিক্ষার্থী অংশ নেয়। দুর্ভাগ্যক্রমে কেউই পাশ করতে পারেনি। এসএসসিতে কোনো শিক্ষার্থী পাশ করেনি রাজশাহী বোর্ডে এমন শিক্ষা প্রতিষ্ঠান 6টি। শিক্ষক না ভালো, আবার আমার বিটিয়ে যা বলেছি বই দেখালে ইত্যাবু তাও কিছু বলার নাই। 11 জন পরীক্ষা দিয়েছি, 11 জনের আপনার গণিতেই ফেল করেছি। আচ্ছা, অন্য সব সাবজেক্টেই তো পাস আছি। আইসা আপনার মনে করেন মাস্টাররা ওই অফিস ঘরে বসবে, বসে কিছুক্ষণ একটা আড্ডা দিবে, ছেলে পেলে ওই খেলাধুলা একটু করে করবে। এসএসসিতে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে দিনাজপুর বোর্ডে এরকম স্কুলের সংখ্যা 18টি। তার মধ্যে একটি কুড়িগ্রাম সদরের পূর্ব কুমোরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। সাইনবোর্ড ছাড়া কোনোভাবেই বোঝার উপায় নেই এটি একটি বিদ্যালয়। মাত্র একজন শিক্ষার্থী এসএসসি দিয়েও পাশ করতে পারেনি। জেলার 4টি বিদ্যালয়ে একইভাবে ফল বিপর্যয় হয়েছে। ভুতুরে বাড়ির মতো পরিবেশ দেখা যাচ্ছে। আমরা চাই এখানে উন্নয়ন হোক। যেহেতু আমাদের স্কুলের শিক্ষকের ঘাটতি ছিল, সেহেতু আমাদের রেজাল্টটা খারাপ, এখানে এই কারণে খারাপ হয়েছে। আমিও ভাবছিলাম যে এসএসসি পরীক্ষায় পাশ করবো অবশ্যই, কিন্তু রেজাল্ট যখন আসলো দেখলাম যে বিজ্ঞান সাবজেক্টে আমার ফেল হয়েছে। ঠাকুরগাঁয়ের 5টি বিদ্যালয় রয়েছে সেই তালিকায়। তাই সারা দেশে এসএসসির ফল প্রকাশের পর যখন শিক্ষক শিক্ষার্থীরা আনন্দে মেতেছে, তখন সেসব স্কুলে শুনশান নীরবতা। কয়েকটি স্কুল একেবারেই জনমানবহীন। সন্তানদের ফল বিপর্যয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। শিক্ষকরা দায় এড়াতে বলছেন নানা সমস্যার কথা। আমার মেয়ে এখানে পড়ছে আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়ের, এবার মেট্রিক পরীক্ষা দিছে, ফেল করছে 3 সাবজেক্ট। এখানে তো 5 জন ছাত্রী ছিল, 5 জনের ভিতরে 5 জনই ফেল হয়েছে। আর বিশেষ তো দেখতেছেন যে স্কুলের কি অবস্থা। এইরকম একটা প্রতিষ্ঠানে কোনো আর্টসের কোনো স্টুডেন্ট নেই, বিজ্ঞানের উচ্চারণগুলো করতে পারে না, কিন্তু আমাদেরকে তাদেরকে সায়েন্সে স্টুডেন্ট বাড়ানোর জন্য এটুকু আমাদের করতে হচ্ছে।
এরা যখন সায়েন্স নিয়ে নিল, এখন আজকে যেটা রেজাল্টে দেখা গেল যে ওরা সায়েন্সের সাবজেক্টে ফেল করছে, আর্টসের সাবজেক্টগুলো রেজাল্ট ভালো, এবং সব মিলে যে মানে রেজাল্টের গ্রেড এটাও আবার ভালো আছে, কিন্তু সায়েন্সের সাবজেক্ট খারাপ করছে। যশোর বোর্ডের 11টি স্কুলের কোনো পরীক্ষার্থী এসএসসিতে কৃতকার্য হয়নি। এসব বিষয়ে বোর্ড কর্মকর্তারা বলছেন, সেসব বিদ্যালয়ের প্রধানদের থেকে নেওয়া হবে লিখিত ব্যাখ্যা, সেই সাথে সরেজমিনে তদন্ত করার কথাও জানান। একজনও পাস করে নাই, তাদের জন্য আমরা বোর্ড থেকে একটা টিম তৈরি করব। এই টিম সশরীরে গিয়ে মানে সরেজমিনে তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দিবে, সেই রিপোর্ট আমরা মন্ত্রণালয়ে জানাবো। শিক্ষক আছে, শিক্ষার্থী হাতে সংখ্যা কম, কিন্তু সংখ্যা কম হওয়ার কারণেও ফেলের যে বিষয়টা, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক আমরা মনে করি, এবং এর বিষয়ে আমরা পরবর্তী তাদের কাছ থেকে যে লিখিত চেয়েছি, লিখিত চাওয়ার পরে আমরা ফলো আপ দেব। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের 312টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাশ করেনি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অবশেষে খুলছে জট, প্রায় চূড়ান্ত পরিচালনা পদ্ধতি। শাহবাগের সুপার স্পেশালিস্ট হাসপাতাল চলবে কোম্পানি আইনে, দ্রুতই গঠন করা হবে আলাদা পরিচালনা পর্ষদ, শুরু হবে জনবল নিয়োগ। কর্পোরেট ব্যবস্থায় চলবে এই হাসপাতাল। নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। স্বাস্থ্যমন্ত্রীর আশা, বিশ্বমানের সেবা সুবিধা মিলবে এই হাসপাতালে। হাসান মিসবার রিপোর্ট। সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলে তৈরি প্রতিষ্ঠান সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ শেষে বাংলাদেশ সরকারের কাছে এটি হস্তান্তর করে দক্ষিণ কোরিয়া। এরপরই শুরু হয় দুর্নীতি আর অব্যবস্থাপনা। এভাবেই প্রায় 4 বছর ধরে অলস পড়ে আছে 1,500 কোটি টাকার হাসপাতালটি। নতুন সরকার আসার পর নেওয়া হয় উদ্যোগ, সংশোধন করা হয় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আইন। এটি এখন পরিচালনা করবে আলাদা বোর্ড অব ডিরেক্টরস, যেখানে থাকবেন হাসপাতাল পরিচালনায় অভিজ্ঞ ব্যক্তিরা। আগামী সপ্তাহেই হতে পারে বোর্ড গঠন। হাসপাতালের 10% মালিকানা সরকারের, আর 90% মালিক বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হবেন উপাচার্য, ব্যবস্থাপনা পরিচালক একজন উপাচার্য, আর প্রধান নির্বাহী নেওয়া হবে বাইরে থেকে, যার কর্পোরেট হাসপাতাল পরিচালনার অভিজ্ঞতা আছে। পরিচালনা পর্ষদই গঠন করে দিবেন নিয়োগ কমিটি। তাদের অধীনে শুরু হবে নতুন করে জনবল নিয়োগ। কর্পোরেট হাসপাতালের মতো এটি পরিচালনায় থাকবেন একজন প্রধান নির্বাহী। বেতন কাঠামো হবে আলাদা। প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না কেউ। বেতন ছাড়াও লভ্যাংশ পাবেন স্বাস্থ্যকর্মীরা। সব নিয়োগ হবে চুক্তিভিত্তিক। এখানে আমরা হায়ার্ড মানে ম্যানেজমেন্টের জন্য লোক আনা হবে। ইট উইল বি কমপ্লিটলি সেপারেট ইউনিট। It will be a super specialized hospital. এখানে অন্য কোনো কিছু, এটা প্রফিট আর নট প্রফিটে হবে। যা প্রফিট হবে কেউ এখান থেকে নিতে পারবে না, এখানে ইনভেস্ট হবে এবং অত্যন্ত উন্নত মানের সেবা হবে। সকল মানুষই বাংলাদেশে সেবা নিতে পারবে। স্বাস্থ্য বিভাগ বলছে, রোগীদের বিদেশমুখিতা কমাতে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চান তারা, যার সেবামূল্যও থাকবে সীমার মধ্যে। একেবারেই বিশ্বমানের হাসপাতাল হবে ইনশাল্লাহ। আমরা আগামী 2 মাসের ভিতরে এটা উদ্বোধন করবো, দেখবেন তখন এটা উন্নত মানের চিকিৎসা হবে, উন্নত মানের ডাক্তার থাকবে, পরীক্ষা কার্যক্রম উন্নত মানের হবে। কাজে ন্যাচারালি ডাক্তাররা অনেকেই, রোগীরা অনেকেই বিদেশে যাবে না। উই ওয়ান্ট টু ক্রিয়েট এ সাবস্টিটিউট বাই দিস থিং। হাসপাতালটির উদ্বোধন হয় 2022 সালের 14 সেপ্টেম্বর। শয্যা 758, আছে 100 শয্যার আইসিইউ ইউনিট, 14টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার। বিশেষায়িত সেবার জন্য রাখা হয়েছে লিভার, কিডনি, কার্ডিয়াক সহ 5টি সেন্টার। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। ব্রহ্মপুত্রের অব্যাহত ভাঙনে দিশেহারা জামালপুরের ইসলামপুর উপজেলার বাসিন্দারা। একের পর এক নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, পাকা সড়ক ও ফসলি জমি। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে ড্রেজিংয়ের কারণেই এই ভাঙনের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। 11 সদস্যের সংসার হলেও জমিতে ফসল ফলিয়ে সচ্ছলতার সাথেই কাটত জামালপুরের ইসলামপুর উপজেলার বেলকুচি গ্রামের কৃষক আব্দুল মজিদের দিন। কিন্তু মাত্র 2 মাসের ব্যবধানে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হবার জোগাড় ষাটোর্ধ্ব মজিদের। অব্যাহত নদী ভাঙনে বিলীন হয়ে গেছে তার জমি জমা। পাকা রাস্তা সহ আমার জমি সহ ভেঙে যেতেছে। আমার এই 90% জমি এখানে। এই 90% জমি দিয়ে আমার বউ বাচ্চা, গরু বাছুর সব চলে। আমার যেমন মনে করেন আর আবাদি কোনো জমি নাই।
এই জনপদকে প্রতিদিনই একটু একটু করে গ্রাস করছে ব্রহ্মপুত্র। নদী গর্ভে গেছে বাড়িঘর, আবাদি জমি, ভেঙে গেছে পাকা সড়কও। চোখের সামনে সব হারিয়ে দিশেহারা নদী পাড়ের মানুষ। এই বাড়ি গজল ভেঙে যায়, আমরা কি করি খামু? তাহলে মনে করেন যে আমরা আর কোনো মিহে যাওয়ার কোনো অভিজ্ঞতা নাই। টাওয়ার ছিল নদীর পশ্চিম পাশে, ওখান থেকে ভাঙ্গা মানে এত দূর পর্যন্ত আসছে। আর রাস্তা ছিল 1 কিলোর বেশি রাস্তা, মানে নদীতে পড়ে গেছে। এই এলাকার গরু কাঙাল যা আছিল সব কিছু যায় নদীর ভিতরে, পোলাবানের খাদ্য মিলব না। স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি হয়, তবুও স্থানীয়ভাবে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এছাড়া ভাঙনের কারণ হিসেবে সরকারিভাবে ড্রেজার দিয়ে নদী খননকেও দুষছেন তারা। আশেপাশে যে কাম করতে আছে আঙ্গুরে কোনো কাম করে না। এলা জমিন আসিল নদী ভাঙ্গা গেল, এখন কি করে রাখাম? দেশের সরকার থাকতে যদি এইভাবে আমরা নদীতে ভাইসা জায়গা যমুনার নাগাল, তাহলে আমরা কিভাবে চলবো? 2 বছর আগে সরকারি একটা প্রজেক্টের মাধ্যমে নদীটা খনন করা হয়। নদী খননের ফলে নদীর যে পানির যে গতিপথটা পরিবর্তন হয়ে যায়। জরুরি ভিত্তিতে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলার বেশ কিছু জায়গা যেগুলো ভাঙ্গন কবলিত, সেগুলো সরজমিন ভিজিট করেছি। পানি উন্নয়ন বোর্ডের সাথে বারংবার সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং তার প্রেক্ষিতে বেশ কিছু জায়গায় কিন্তু ইতোমধ্যে জিও ব্যাগ ডাম্পিংয়ের কার্যক্রম চলমান রয়েছে। অস্থায়ী জরুরি আপৎকালীন কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে এবং কাজটি গতকাল শুরু হয়েছে। তার পাশাপাশি এখানে অন্যান্য ভাঙ্গন সংলগ্ন স্থানগুলো পর্যবেক্ষণে রয়েছে। অবিলম্বে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। নড়াইলে লোহাগড়া নড়াগাতি সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। 6 মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয়নি 3 বছরেও। বেহাল সড়কে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। বৃষ্টি কমলে দ্রুত কাজ শুরুর আশ্বাস সড়ক বিভাগের। সড়কের বিভিন্ন অংশে ছোট বড় গর্ত, নেই পিচের অস্তিত্ব। বছরের পর বছর ধরে বেহাল নড়াইলের লোহাগড়া নড়াগতি সড়কের খাসিয়াল বাজার থেকে দেবদুন পর্যন্ত অংশ। বর্ষায় এই পথে চলাচলে বেড়েছে ভোগান্তির মাত্রা। 2022 সালে সড়কের এই 5 কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্ত করার উদ্যোগ নেয় সড়ক বিভাগ। প্রকল্পে ব্যয় ধরা হয় প্রায় 12 কোটি টাকা। পরের বছর কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স, কিন্তু 9 মাস ধরে খোঁড়াখুড়ি আর কিছু পাথর ফেলার পর তারা কাজ বন্ধ করে দেয়। 6 মাস প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা সম্পন্ন হয়নি 3 বছরেও। আমাকে খুব দুরবস্থা চলতেছে রাস্তা, এই অঞ্চলের লোক চলাচলতি করতে বিশাল একটা অসুবিধা আছে, বিশাল অসুবিধা। রোগী নিতে গেলেও যে তাদের যে কত কষ্ট আর কত যে দুর্ভোগ, এ যদি কারোর থাকে সে ছাড়া অন্য কেউ বোঝে না। সড়ক সংস্কার ও উন্নয়নের কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে স্থানীয়রা, তবে তাতেও কাজ হয়নি। বিগত 3 বছর আমাদের এই রোডটা পড়ে আছে এবং অনেক মানববন্ধন করেছি। এই রোডে ধান রোপণ হয়েছে। উপর মহল থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হয় যে 6 মাসের মধ্যে এটা করে দিচ্ছি, 3 মাসের মধ্যে করে দিচ্ছি, কিন্তু বাস্তবে আমরা কোনো কাজ হতে দেখি। সড়ক বিভাগ জানায় প্রকল্পের কাজ শেষ করতে নতুন ঠিকাদার নিয়োগ করা হয়েছে। আগের ঠিকাদারকে বাদ দেওয়ার পাশাপাশি করা হয়েছে জরিমানাও। বৃষ্টি কমলে দ্রুত কাজ শুরুর আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। টেন্ডারটি অ্যাপ্রুভ হয়ে ওয়ার্ক অর্ডার আমরা প্রায় মাসখানেক হলো দিয়ে দিয়েছি। তো যেহেতু বর্তমানে একটু বর্ষা মৌসুম, এই সময় বিটুমিনের কাজ করা কঠিন হয়ে যায় এবং আমাদের নির্দেশনাই আছে বর্ষাকালে বিটুমিনের কাজ করা যাবে না। তো আশা করি একটা বর্ষা একটু কমা শুরু করলে এই কাজটি ঠিকাদার শুরু করবে এবং আগামী ডিসেম্বরের ভিতরে 5 কিলোমিটার সড়ক সার্ভিসিং এর কাজ সম্ভব। সড়কটির অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে ব্যয় ধরা হয়েছে 5 কোটি 93 লাখ টাকা। তাসমিয়া বিনতে আল মরিন, যমুনা নিউজ। কুষ্টিয়া পৌরসভার বেশিরভাগ সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সড়কের চিত্র দেখলে মনে হবে কোনো অজপাড়াগাঁয়ের দৃশ্য। নাগরিকদের অভিযোগ, নিয়মিত পৌর কর পরিশোধ করলেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। 24 পরবর্তী সময়ে দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসকরা এড়িয়ে গেছেন সড়ক উন্নয়নের কার্যক্রম। এটা কুষ্টিয়া মোহিনীমিল এলাকার এমএমসি সড়কের অবস্থা। একেবারে সড়কের মাঝখান ভেঙে দেবে গেছে ড্রেনেজ এবং ড্রেনের পানি এই সড়কের মাঝখান দিয়েই প্রবাহিত হচ্ছে। হয়তো আর কিছুদিন পরেই এটি আরও দেবে বসে গেলে
এর অবস্থাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে যাবে। কুষ্টিয়া পৌরসভার অধিকাংশ সড়কেরই এখন বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। দীর্ঘদিন এই রাস্তা খারাপ, মনে হচ্ছে পুকুর নদী হয়ে যায়। পৌরসভার যে দায়িত্বে আছে ইনারা কোনো রকম ভ্রুক্ষেপ নেয় নাই। কষ্টদায়ক ব্যাপার। আমরা একজন পৌরবাসী হিসাবে আমি এর থেকে পরিত্রাণ চাই। ভাঙ্গা সড়কের কারণে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, অন্যদিকে ভোগান্তি বেড়েছে সড়কের পাশে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের। কালকে 3বার ভাঙেছে, সমস্যা তো হয়। প্রতিদিন শহরে আসে, তাতে বৃষ্টি কাদার সময় হলে আমাদের খুবই কষ্ট হয়। সরকারকে ক্ষতিগ্রস্ত করছে, পৌরসভা জানে না ওখানে ভালো ড্রেন আছে, তাহলে কেন ওখানে ভাঙবে? বাসিন্দাদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্তদের উদাসীনতার কারণেই জনদুর্ভোগ দীর্ঘায়িত হয়েছে। এখন তো সম্পূর্ণ রাস্তায় ভাঙা, রাস্তা কাজ করার কোনো লোকই নাই। মালামাল নিয়ে যাইতে পারছে না, বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে যাইতে হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক জানান, সমস্যা সমাধানে এরই মধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পৌরসভার 101টি ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে দ্রুত মেরামতের আশ্বাস তার। গত মাসের রেজলিউশন আমাদের 101টি রাস্তা আইডেন্টিফাই করা হয়েছে। পৌরসভার সক্ষমতা অনুযায়ী আমরা অগ্রাধিকার ভিত্তিতে টেন্ডার প্রক্রিয়া যাব। টেন্ডার প্রক্রিয়া অচিরেই শুরু হবে। পুরো পৌরসভারই 101টি রাস্তা তালিকা করা হয়েছে এবং আমরা পৌরসভার সক্ষমতা অনুযায়ী অর্থাৎ ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অনুযায়ী আমরা অগ্রাধিকার ভিত্তিতে টেন্ডার প্রক্রিয়া যাবে এবং সেগুলোর কাজ শুরু হবে। 24 পরবর্তী সভায় কুষ্টিয়া পৌরসভায় যেসব কর্মকর্তারা পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেছেন, তারা মূলত পৌরসভার উন্নয়নে খুব বেশি নজর দিতে পারেননি, যার ফলে কুষ্টিয়া পৌরসভার বেশিরভাগ সড়কের এমন বেহাল দশা। তবে পৌর নাগরিকেরা খুব দ্রুতই এই অবস্থা থেকে মুক্তি চান। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। আন্তর্জাতিক সংবাদ। কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে প্রাণ গেছে কমপক্ষে 132 জনের। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ভবনসহ অবকাঠামো। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় সকাল 7:30টায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বোক্তা থেকে 280 কিলোমিটার দূরে আর ভূপৃষ্ঠ থেকে প্রায় 96 কিলোমিটার গভীরে। শক্তিশালী কম্পন রাজধানী সহ বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে। অনুভূত হয় আফটার শকও। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে দেশটির কফি অঞ্চলের ম্যানিজিয়ালাস শহরে একটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর উদ্ধার কাজ ও ক্ষয়ক্ষতির হিসাব শুরু করেছে কর্তৃপক্ষ। একই সাথে আফটার শকের বিষয়েও সতর্ক রয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। আমরা শুয়েছিলাম, হঠাৎ দেখি দরজাগুলো নড়তে শুরু করলো। আমরা সিঁড়ির দিকে তাকিয়ে দেখি সিঁড়িও কাঁপছে। খুব শক্তিশালী ভূমিকম্প ছিল। গুগল অ্যালার্টের কারণে আমরা বের হতে পেরেছিলাম, কিন্তু অনেকেই তা পারেনি। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। এখানকার এলাকাগুলোতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ায় ইউক্রেনের হামলায় নিহত হয়েছে শিশুসহ কমপক্ষে 13 জন, আহত অন্তত 39 জন। একটি তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছিল বলে দাবি করেছে কিয়েভ। মস্কো থেকে প্রায় 800 কিলোমিটার পূর্বে অবস্থিত তাতারস্তান অঞ্চলে হয়েছে এই ভয়াবহ হামলা। দেশটির অন্যতম বৃহত্তম ও অত্যাধুনিক তেল শোধনাগার এখানেই অবস্থিত। নিহতদের মধ্যে অন্তত 7 জন উজবেকিস্তানের নাগরিক বলে জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে উভয় পক্ষের মধ্যে তীব্র পাল্টাপাল্টি হামলার মধ্যে 450টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে। দর্শক, এই ছিল যমুনা নিউজ।